আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো বরাবরের মতোই আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স, অর্থাৎ শরীরে যদি ইস্ট্রোজেনের আধিক্য বেশি হয়ে যায় বা ইস্ট্রোজেনের পরিমাণ যদি নর্মাল যে মাত্রা তার চেয়ে যদি অনেক বেশি হয়ে যায়, সেটার কারণগুলো আমরা অবশ্যই পরে দেখব। তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা তৈরি করে। আর ইনফ্যাক্ট আমরা বলে রাখি এটা একটি অন্যতম রুট কজ, হ্যাঁ, ক্রনিক ডিজিজের একটা অন্যতম রুট কজ। আমরা অনেক ক্রনিক ডিজিজ আমরা নাম বলবো যেগুলোর মূলে এসে দেখা যাবে যে ইস্ট্রোজেন ডমিনেন্সটা ভূমিকা পালন করছে। তো আসলে আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স আসলে কি। ইস্ট্রোজেন ডমিনেন্সটা বললাম যে আমাদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোনটা তৈরি হয় পুরুষ এবং মহিলাদের, স্পেশালি মহিলাদের, এবং পুরুষের ক্ষেত্রেও অল্প পরিমাণে তৈরি হয়। তো মহিলাদের ক্ষেত্রে যে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে সেটা যদি মাত্রাতিরিক্ত মাত্রায় যদি এটা তৈরি হয় বা এমন কোনো পদার্থ যদি ইস্ট্রোজেন হিসেবে শরীরে কাজ শুরু করে যেটার কারণে ইস্ট্রোজেনের ডমিনেন্স হয় এবং এটার ক্ষতিকারক প্রভাব তৈরি করে, তাহলে অনেক অসুখের সূত্রপাত হয়। ইস্ট্রোজেন ডমিনেন্স হচ্ছে যখন ইস্ট্রোজেন সাথে আরেকটি হরমোন হচ্ছে প্রজেস্টেরন, এই দুইটা হরমোন একটা কে ব্যালেন্স করে শরীরে থাকে। তো যখন ইস্ট্রোজেন ওভার প্রোডাকশন হয় তখন এবং প্রজেস্টেরন যদি কোনো কারণে কম তৈরি হয় তাহলেও ইস্ট্রোজেন ডমিনেন্স দেখা যায়। তো এটা আসলে দেখা যাচ্ছে কি এটা একটা এপিডেমিক, মানে বর্তমানে এটা মানে মহামারী হিসেবে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইভেন এটা পুরুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে পুরুষের ক্ষেত্রেও ইস্ট্রোজেন পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যাওয়ার আগে আমরা কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ইস্ট্রোজেন আসলে কি। ইস্ট্রোজেন একটি গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন। যদি আমরা বলেছি পুরুষের ক্ষেত্রেও এটা অল্প বিস্তর শরীরে কাজে লাগে, প্রয়োজন হয়। তো ইস্ট্রোজেনটাকে বলা হয় ফিমেলদের পাওয়ার হরমোন, যেই কারণে একটা মহিলা তার মানে মহিলার যে শেপ এবং যে আকৃতি এবং যে তার সৌন্দর্য সেটা ক্যারি করে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কারণে। তাদের স্কিন স্মুথ থাকে, তাদের মুড ভালো থাকে, তাদের ব্রেইন ফাংশন ভালো থাকে, বোনস ভালো থাকে, হার্ট ভালো থাকে, অর্থাৎ একটা প্রোটেক্টিভ ব্যারিয়ারের মধ্যে মহিলাদেরকে ইস্ট্রোজেন হরমোনটা রাখে। আচ্ছা, এখন এই ইস্ট্রোজেন হরমোনটা স্টেবিলাইজেশন হয় প্রজেস্টেরন হরমোনের সাথে, এবং প্রজেস্টেরন হরমোনকে বলা হয় একটা কামিং হরমোন, যেটা হচ্ছে আপনাকে প্রশান্তিদায়ক একটি হরমোন। তো এই ইস্ট্রোজেন যদি অতিরিক্ত হয়ে যায় তখন বডি থেকে আবার কাউন্টার মেকানিজমে প্রজেস্টেরন রিলিজ হয় আমাদের ওভারি থেকে, বা ওভারিন যে স্যাকের যে রিমব্যান্ড থেকে, সেখান থেকে প্রজেস্টেরন হরমোন রিলিজ হয়, ইউটেরাস থেকে রিলিজ হয়। তো তারা সেটাকে কাউন্টার ইফেক্ট হিসেবে করে, এবং এটা প্রজেস্টেরন হরমোনটা আমাদের স্লিপ, আমাদের মুড স্টেবল করতে এটা কাজ করে। ঠিক আছে, এটা একটা কামিং হরমোন, হ্যাঁ, শান্ত করে দেয়, আমাদেরকে প্রশান্তি দান করে। অতিরিক্ত মাত্রায় আমাদের প্রজেস্টেরন হরমোন রিলিজ হয় যখন আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, অথবা ইস্ট্রোজেনের মতো কোনো কেমিক্যাল প্রোডাক্ট যদি আমাদের শরীরে এসে ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার প্রভাব বিস্তার করে, তাহলে আমরা কি হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্সে আক্রান্ত হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে স্পেশালি মহিলারা অনেক ওবেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তাদের শেপটা পিয়ার শেপ, মানে তাদের আওয়ার গ্লাস শেপ থেকে পরিবর্তিত হয়ে তারা হয়ে যাচ্ছে পিয়ার শেপ। পিয়ার শেপ মানে উল্টা নাশপাতির মতো একটা ফিগার তাদের হয়ে যাচ্ছে, মানে নিচের অংশটা বেশি স্থূল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে ইস্ট্রোজেন কি কি টাইপের ইস্ট্রোজেন আমাদের শরীরে রিলিজ হয়। একটা হচ্ছে E1, E2, E3। E1 হচ্ছে ইস্ট্রন, E2 ইস্ট্রাডিওল, এবং E3 হচ্ছে ইস্ট্রিওল। তো সবচেয়ে বেশি কার্যকর এবং আমাদের উপকারী ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রাডিওল, যেটা আমাদের মহিলাদের প্রতি সাইকেলে রিলিজ হয়, এবং ইস্ট্রাডিওলের কারণেই ইস্ট্রোজেনের যে ফুল বেনিফিটটা আমরা পাই। এবং আরেকটা ইস্ট্রোজেন হচ্ছে বা আমরা ইস্ট্রাডিওলটাই কিন্তু ল্যাবে মানে পরিমাপ করি, হ্যাঁ, আমরা যে যখন ইস্ট্রোজেন ডমিনেন্স বলতে চাই তখন কিন্তু ইস্ট্রাডিওলটাকেই পরিমাপ করি, বা মেল ফিমেল দুইজনের ক্ষেত্রেই। আচ্ছা, এছাড়া একটা ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রিওল, যেটা E3 নামে পরিচিত। তো এই ইস্ট্রিওলটা প্রেগন্যান্সিতে রিলিজ হয়, হ্যাঁ, প্রেগন্যান্সিতে এটা বেশি পরিমাণে থাকে প্রেগন্যান্সি সময়, এবং এটা আমাদের যখন ইস্ট্রোজেনের অন্যান্য ব্যাড ইস্ট্রোজেনকে যখন মেটাবলিজম করে লিভার একটা উইকেস্ট ইস্ট্রোজেনে কনভার্ট করে, সেটা হচ্ছে ইস্ট্রিওল, এবং এটা পরবর্তীতে আমাদের স্টুল বা ইউরিন দিয়ে এলিমিনেট হয়ে যায়।
আর আরেকটা যেটা ইস্ট্রোজেন সেটা হচ্ছে ইস্ট্রন, হ্যাঁ, বা যেটা E1 নামে পরিচিত, যেটা হচ্ছে ফ্যাট সেল থেকে তৈরি হয়। সুতরাং যাদের অতিরিক্ত মেদ বাহুল্য থাকে, সেটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই, সেখানে ফ্যাট সেল থেকে অ্যারোমেটেজ এনজাইমের উপস্থিতিতে ইস্ট্রন তৈরি হয়। অথবা আমাদের যে জেনো ইস্ট্রোজেন, যেটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করব, সেই জেনো ইস্ট্রোজেন থেকেও ইস্ট্রন তৈরি হয়, এবং এই ইস্ট্রোজেনের রিসেপ্টরগুলো ব্রেস্টে এবং জরায়ু বা ইউটেরাসে থাকে। যে কারণে এই ইস্ট্রনটা যত বেশি মাত্রায় বডিতে তৈরি হবে, তত বেশি ব্রেস্টের বিভিন্ন ধরনের সিস্ট, ব্রেস্ট টিউমার, ব্রেস্টের ক্যান্সার, জরায়ুতে টিউমার, ফাইব্রয়েড, ব্রেস্ট ইউটেরাইন ক্যান্সার, এই ধরনের ঝুঁকিগুলো বেশি মাত্রায় দেখা যায়। সো খারাপ ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রন, আর ভালো ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রাডিওল আর ইস্ট্রিওল। আচ্ছা, এখন আমরা অবশ্যই মনের মধ্যে কোশ্চেন আসছে যে ইস্ট্রোজেন ডমিনেন্স, আসলে আমরা শুনলাম যে ইস্ট্রোজেন বেশি হয়ে যাওয়া, তো এর বেড়ে গেলে কি কি সিমটম আমাদের শরীরে প্রকাশ পায়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলুন আমরা জানি। তো প্রথম যে সিমটমটা আমরা বলতে চাই সেটা হচ্ছে মুড সুইং, মানে মন মেজাজের মানে তিরিক্ষি হয়ে যায়, হ্যাঁ, মানে উগ্রতা চলে আসে, একবার রেগে যাচ্ছে তো একবার বিমর্ষ হয়ে যাচ্ছে, এই যে মুড সুইং করতেছে। এবং মাসিকের আগে বিভিন্ন ধরনের পেরিমেনোপজাল সিমটম হচ্ছে, হ্যাঁ, কারোর ফিজিক্যাল লেভেলে সিমটম হচ্ছে, কারোর হচ্ছে মানসিক লেভেলে সিমটম হচ্ছে, খিটখিটে মেজাজ হচ্ছে, খুব বিরক্ত লাগছে, খুব রেগে যাচ্ছে, টেম্পার ধরে রাখতে পারছে না, এই ধরনের সমস্যাগুলো একটা ইম্পর্টেন্ট সিমটম ইস্ট্রোজেন ডমিনেন্সের। সেকেন্ড যে সিমটমটা বলতে চাই সেটা হচ্ছে হেভি অর পেইনফুল পিরিয়ড, মানে মাসিকটা খুব বেশি পরিমাণে মাসিক হয়, খুব ব্লিডিং হয়, অনেক প্যাড ইউজ করতে হয় বলে মহিলারা, এবং প্রচন্ড ব্যথা হয়, এবং সে সময় তার বিভিন্ন ব্যথানাশক ওষুধ তাকে খেতে হয়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম ইস্ট্রোজেন ডমিনেন্সের। এছাড়া ব্রেস্টে পেইন হওয়া, বিভিন্ন ধরনের সিস্ট, হ্যাঁ, আমরা যে সিস্ট বলি, সিস্ট এমন একটি টিউমার যেখানে ভিতরে ফ্লুইড থাকে, হ্যাঁ, লিকুইড থাকে, বিভিন্ন ধরনের সিস্ট হয়, সেটা ব্রেস্টে হতে পারে, সেটা ওভারিতে হতে পারে, সেটা ইউটেরাসে হতে পারে, এগুলো হয়। এবং অনেক সময় এটার বেশি মাত্রায় প্রকাশ পেলে, বয়স হলে বা বেশি মাত্রায় এটা বেড়ে গেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং ক্যান্সারও হয়। আচ্ছা, আর পুরুষদের ক্ষেত্রে আসলে কি হয়, ইন্টারেস্টিং বিষয়, পুরুষদের ক্ষেত্রে ইস্ট্রোজেন বেড়ে গেলে গাইনোকোমেশিয়া হয়। গাইনোকোমেশিয়া কি? পুরুষদের ব্রেস্টটা যদি বড় হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় মহিলাদের মতো হয়ে যায়, তখন এটাকে বলা হয় গাইনোকোমেশিয়া। হ্যাঁ, গাইনোকোমেশিয়া। তো এটা ইস্ট্রোজেন বেড়ে গেলে পুরুষদের ক্ষেত্রে হয়। আচ্ছা, এছাড়া আমি আগে বলেছি ফাইব্রয়েড হয় এবং খুব পেইনফুল মাসিক হয়। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর তো 3টা লেয়ার, ভিতরের যে লেয়ারটা তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়াম ওই লেয়ারে যদি ক্যান্সার হয়, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স। হ্যাঁ, মাইগ্রেন হেডেক, অনেকের মাসিকের সময় প্রচন্ড মাথা ব্যথা করে, হ্যাঁ, বা মাসিকের আগে বা পরে প্রচন্ড মাথা ব্যথা করে মহিলাদের ক্ষেত্রে। তো এই মাইগ্রেন হেডেকের একটা অন্যতম কারণ হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স। এরপর একটা হচ্ছে ওভারিয়ান সিস্ট, ওভারিতে যদি এরকম ফ্লুইড যুক্ত সিস্ট হয়, ছোট ছোট টিউমারের মতো দেখা যায়, সেটা ওভারিয়ান সিস্ট হয় বা পলিসিস্টিক ওভারি হতে পারে, এটা ইস্ট্রোজেন ডমিনেন্সের একটা অন্যতম সিমটম। এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসটা কি? আমাদের এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা আমি বললাম, যে ইউটেরাসের জরায়ুর ভিতরে যে লেয়ারটা, তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রিয়ামের সেলগুলো যদি মাইগ্রেট করে পেলভিস রিজনের অন্যান্য জায়গায় যদি ছড়িয়ে পড়ে, যদি ফেলোপিয়ান টিউবে যায়, যদি ওভারিতে যায়, হ্যাঁ, যদি পেরিটোনিয়ামে যায়, বা পেলভিক রিজনের অন্য কোনো জায়গায় যদি যায়, পেলভিক ক্যাভিটিতে, তাহলে সেখানে যে তারা যে মানে এন্ডোমেট্রিয়ামের মতো ফাংশন শুরু করে এবং প্রচন্ড পেইনফুল সিচুয়েশন হয়, ব্লিডিং হয়, এই ধরনের প্রবলেমগুলো ইস্ট্রোজেন ডমিনেন্সের কারণে হয়, এবং এটা একটা অন্যতম রুট কজ। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্সের অনেক মেয়েদের, স্পেশালি বাচ্চা মেয়েদের আর্লি পিউবার্টি শুরু হয়ে যায়, বয়স 8-9 বছর। হ্যাঁ, আপনি দেখতেছেন আপনার মেয়ের বয়স 8-9 বছর, কিন্তু তার মাসিক শুরু হয়ে গেছে, ওয়ারাস তার মাসিক হওয়ার কথা 12-13-14 বছর, 15 বছর, হ্যাঁ, এরকম সময় সাধারণত শুরু হয়, কিন্তু দেখা যায় 8-9 বছরে শুরু হচ্ছে। তাহলে ইস্ট্রোজেনের প্রভাবে মাসিকটা আর্লি স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো, এটা এখানে জেনো ইস্ট্রোজেনের বড় ভূমিকা আছে। তো জেনো ইস্ট্রোজেনটা সম্পর্কে আমি একটু পরে বলছি। তো এটা আমরা জানলাম যে ইস্ট্রোজেন ডমিনেন্সে ইয়াং মেয়েদের ক্ষেত্রে আর্লি পিউবার্টিতে চলে যায়। তো এখন আমরা দেখবো যে কেন ইস্ট্রোজেন ডমিনেন্স হচ্ছে। আমরা সিমটম দেখলাম, এখন আমরা দেখবো কেন ইস্ট্রোজেন ডমিনেন্স হচ্ছে। প্রথম কারণ হচ্ছে, একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে এক্সেস ফ্যাট। যদি আমাদের অতিরিক্ত ফ্যাট হয়, ঠিক আছে, শরীরে, মেল ফিমেল দুইজনের ক্ষেত্রেই, মেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোনটা, সেই হরমোনটা
ইস্টাডিওলে কনভার্ট হয়ে যায়, E2 তে কনভার্ট হয়। এটা কেন হয়? ওই ফ্যাট সেলের মধ্যে ওখানে বেলি ফ্যাটের এখানে বা যেখানে অতিরিক্ত ফ্যাট জমে সেখানে অ্যারোমেটেজ নামে একটা এনজাইম আছে, যে এনজাইমটা টেস্টোস্টেরনকে কনভার্ট করে ইস্টাডিওলে কনভার্ট করে ফেলে, এবং ইস্টাডিওলটা যত বাড়ে পুরুষের পুরুষত্ব কমতে থাকে এবং তাদের মধ্যে একটা মহিলাদের মতো প্যাটার্ন চলে আসা শুরু করে। ঠিক আছে, তাহলে এক্সেস ফ্যাট একটা কারণ ইস্ট্রোজেন ডমিনেন্সের পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে এক্সেস ফ্যাট হলে যেটা খারাপ ইস্ট্রোজেন E1 ইস্ট্রন সেটা বাড়তে থাকে, এবং E1 যত বাড়ে তত আমরা বলেছি যে এই ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার, ব্রেস্ট পেইন, ইউটেরাইন ক্যান্সার, ওভারিয়ান সিস্ট, এগুলো ঝুঁকি বাড়তে থাকে। ঠিক আছে, এরপরে একটা অন্যতম কারণ হচ্ছে যে ডায়েট, আমাদের যে খাবারগুলো। তো আমরা আলহামদুলিল্লাহ বাঙালিরা অ্যালকোহল সেভাবে খাওয়া হয় না, যদিও এখন শোনা যাচ্ছে অনেকে অনেকভাবে খাচ্ছেন। তো অ্যালকোহল বা বিয়ার জাতীয় জিনিসে এটা ইস্ট্রোজেনের অনেক বেশি বেড়ে যায়, কারণ এখানে ফ্যাট প্রোডাকশন হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের অর্গান মিট, আমরা যে মাছ মাংস খাচ্ছি সেটা যদি ফার্ম রেইজড হয় এবং সেটা যদি হরমোন দিয়ে হরমোনের প্রভাবটা বেশি থাকে, হরমোন দিয়ে যদি সেগুলোকে গ্রোথ করানো হয়, হ্যাঁ, যে মুরগিগুলোকে, ডেইরি প্রোডাক্ট গুলোকে বা মাংস মানে গরু, তাহলে মাছকে, তাহলে এই হরমোনের প্রভাবেও আমাদের ইস্ট্রোজেন বডিতে বেড়ে যাচ্ছে। এখন জেনো ইস্ট্রোজেন সম্পর্কে একটু বলি। তো জেনো ইস্ট্রোজেন হচ্ছে, যেমন কয়েকটা এক্সাম্পল দেই, কেমিক্যাল কম্পাউন্ড আগেই বলেছি, যেমন প্যারাবিন। প্যারাবিন মানে বিভিন্ন শ্যাম্পু লোশনে এখানে প্যারাবিন থাকে। এই জন্য আপনি যদি কোনো শ্যাম্পু লোশন কিনেন তাহলে দেখবেন, কিনবেন যে প্যারাবিন ফ্রি, এটা ব্যবহার করবেন। প্যারাবিনের মধ্যে জেনো ইস্ট্রোজেন কম্পাউন্ড থাকে। এছাড়া আছে থ্যালেটস। থ্যালেটসটা হচ্ছে আমাদের যে বিভিন্ন যে পারফিউম আছে, এই পারফিউমের মধ্যে থ্যালেটস কম্পাউন্ড থাকে, সেই ক্ষেত্রে এসেনশিয়াল অয়েল যুক্ত পারফিউম ব্যবহার করা উচিত বা ন্যাচারাল পারফিউম। বিপিএ হচ্ছে বাইফসফেনল, এটা হচ্ছে প্লাস্টিক জাতীয় কম্পাউন্ডে প্রোডাক্টে থাকে। সুতরাং এই জাতীয় প্লাস্টিক বা নন ফুড গ্রেডেড যে প্লাস্টিক গুলো সেগুলো ব্যবহার করার থেকে দূরে থাকতে হবে, এবং সবচেয়ে বেটার হচ্ছে যে আমাদের কাচের বোতল ব্যবহার করা। ঠিক আছে, নিরাপত্তা, কাচের বা সিরামিক। আর পিসিবি এন্ড ডায়োক্সিন, এগুলো বিভিন্ন পেস্টিসাইড বা কেমিক্যাল, সেগুলো হচ্ছে বিভিন্ন আমাদের এখন বিভিন্ন পেস্টিসাইড বেশি ব্যবহার করা হয়, সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো জেনো ইস্ট্রোজেন হিসেবে কাজ করে। তো সেগুলো বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে এই প্যারাবিন, থ্যালেটস, বিপিএ, পিসিবি এগুলো বেশি ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে ইউটেরাইন ক্যান্সার এর ঝুঁকি অনেক বেড়ে গেছে। এটা গবেষণায় প্রমাণিত, অনেক রিসার্চে এসেছে। আচ্ছা, আরেকটা কারণ ইস্ট্রোজেন ডমিনেন্স হয়ে যাওয়ার, সেটা হচ্ছে আমাদের লিভার যদি দুর্বল থাকে। কারণ কি? কারণ ইস্ট্রোজেনটা আমাদের বডিতে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, ঠিক আছে, আমাদের শরীরে তো কন্টিনিউয়াস বিভিন্ন ক্ষতিকারক জিনিস এক্সপোজার হচ্ছে, বিভিন্ন ভাবেই হচ্ছে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সুন্দর স্ট্রাকচারে তৈরি করছে এবং অনেক শক্তিশালী অর্গান দিয়েছে, কিন্তু এই অর্গানগুলোরও একটা থ্রেশহোল্ড লেভেল আছে, একটা ক্যাপাসিটি আছে। তো নরমালি ইস্ট্রোজেনটা কি করে? ইস্ট্রোজেনটা ফেজ 1, ফেজ 2, ফেজ 1 প্রক্রিয়া লিভারের মধ্যে ফেজ 1 শেষ করে ফেজ 2 তে যায়, ফেজ 2 থেকে তারপরে ফেজ 3 তে যায়, কিডনি দিয়ে বেরিয়ে আসে, মেটাবলিজম হওয়ার পরে ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট যখন তৈরি হয় তখন কিডনি দিয়ে বেরিয়ে আসে, অথবা লিভার থেকে বাইলের মাধ্যমে রিলিজ হয়ে গলব্লাডারে সঞ্চিত হয় এবং সেখান থেকে আমাদের ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইনে যাওয়ার পরে এটা সেখান থেকে এলিমিনেট হয়ে যায় স্টুল আকারে। কিন্তু যদি আমাদের কনস্টিপেশন থাকে, ঠিক আছে, কনস্টিপেশন থাকে, তাহলে কি হচ্ছে? তাহলে সেখানে অনেকক্ষণ ধরে জমে থাকতেছে এই ইস্ট্রোজেনটা, যে কারণে ওইটা আবার এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে ওইটা আবার শরীরে ফিরে যাচ্ছে, লিভারে ব্যাক করতেছে এবং ওখান থেকে ব্লাডে চলে যাচ্ছে। তাহলে কনস্টিপেশনও একটা অন্যতম কারণ, কারণ ইস্ট্রোজেনটা লিভার থেকে নরমাল মানে মেটাবলিজম হওয়ার পরেও সে বের হতে পারছে না কনস্টিপেশনের কারণে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। আমরা যখন ইস্ট্রোজেন ডমিনেন্সে চিকিৎসা করতে চাই তখন পেশেন্টের কনস্টিপেশন থাকলে আমাদের সেদিকে চিকিৎসায় মনোযোগ দিতে হয়। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডিসবায়োসিস। আমরা জানি যে আমাদের ইন্টেস্টাইনে খুব গুরুত্বপূর্ণ অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, এবং এখানে উপকারী ব্যাকটেরিয়া যেমন আছে এবং ব্যাড ব্যাকটেরিয়া আছে। তো এই দুইটার ব্যালেন্সের মাধ্যমে আমরা সুস্থ থাকি। যদি ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় বা আধিক্য দেখা দেয় তাহলে আমাদের বিভিন্ন অসুস্থতার জন্ম নেয়, এবং এটাও একটা রুট কজ। আর গুড ব্যাকটেরিয়া আমাদেরকে বিভিন্ন প্রোবায়োটিক, বিভিন্ন ভালো ফাইবার, হ্যাঁ, তারপরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার, এগুলো খেয়ে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে রাখতে হয়। তো যাই হোক, তো ব্যাড ব্যাকটেরিয়া যদি বেশি হয় তাহলে ব্যাড ব্যাকটেরিয়া একটা এনজাইম তৈরি করে, বিটা গ্লুকোরোনাইডেজ।
এই ব্যাড ব্যাকটেরিয়া যে এনজাইমটা তৈরি করে তারা কি করে, এই যে স্টোনটা যে আমাদের লিভার থেকে আসলো, হ্যাঁ, এন্টার গলব্লাডার হয়ে মানে বিলিয়ারি ডাক্ট হয়ে যে ইন্টেস্টাইনে আসলো, সেটাকে আবার রিসাইকেল ব্যাক করে দেয়। এবং একইভাবে এই ব্যাড ব্যাকটেরিয়াটা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে ওরা একটা প্রোডাক্ট তৈরি করে ইস্ট্রোজেন থেকে, যেটা ইন্টেস্টাইনে তারা ইস্ট্রোজেনটা পায়, ওটাকে তারা আরেকটা প্রোডাক্টে তৈরি করে, বাই প্রোডাক্ট, তার নাম হচ্ছে ইস্ট্রোবোলম। ইস্ট্রোবোলমটা কি করে, ইস্ট্রোবোলমটা তখন এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়, এটা গবেষণায় প্রমাণিত। তো ইস্ট্রোবোলমটা ব্রেস্ট ক্যান্সারকে বাড়িয়ে দিচ্ছে। আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা জিন, সেটা নাম হচ্ছে COMT জিন, সেটা নাম হচ্ছে ক্যাটেকোলামাইন ও মিথাইল ট্রান্সফারেজ। এই COMT জিনটা কি করে, সেই COMT জিনটা আমি কিছুক্ষণ আগে যে বললাম যে লিভারে ফেজ 1 ফেজ 2 দুইটা পর্যায়ে আছে। যদি দেখা যায় ফেজ 1 এ অ্যাক্টিভ ইস্ট্রোজেনকে ক্যাটেকোল ইস্ট্রোজেনে কনভার্ট করা হয়, তারপরে এই COMT জিন যদি জিনের প্রভাবে যে এনজাইমটা তৈরি হয়, সেই এনজাইমটা ক্যাটেকোল ইস্ট্রোজেনকে ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেনে কনভার্ট করে। সো এখানে যদি আমার এই COMT জিনটা যদি মিউটেশন হয়ে যায়, অনেকের ক্ষেত্রে একটা মিউটেশন হয়, মিউটেশন হলেও দেখা যাচ্ছে যে এই ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেন তারা তৈরি করতে পারে না। সো এই অ্যাক্টিভ ইস্ট্রোজেনই বডিতে ঘুরতে থাকে এবং ইস্ট্রোজেন ডমিনেন্স তৈরি করে। সো এটা একটা অন্যতম কারণ। তো মজার ব্যাপার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বা ভালো নিউজ হচ্ছে যে ম্যাগনেসিয়াম অথবা মিথাইল এবং সাথে মিথাইল বি কমপ্লেক্স, এই দুইটা এই COMT জিনকে অ্যাক্টিভ করে রাখে এবং সঠিক এনজাইম তৈরি করে, যে কারণে এই দুইটা সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায়। আমরা অনেক ক্ষেত্রে ইস্ট্রোজেন ডমিনেন্স রোগীদের ক্ষেত্রে এটা আমাদের ব্যবহার করতে হয়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম এবং মিথাইল বি কমপ্লেক্স। আচ্ছা, এছাড়া পেস্টিসাইড, বিভিন্ন সময় যে পেস্টিসাইড আমরা ব্যবহার করি জমিতে বা বিভিন্ন ইসে, তো পেস্টিসাইড কি করে, পেস্টিসাইডটা কি করে, এটা হচ্ছে ইস্টাডিওলকে ইস্ট্রোনে কনভার্ট করে দেয়, মানে ভালো ইস্ট্রোজেনকে খারাপ ইস্ট্রোজেনে কনভার্ট করে দেয়। তো ভালো ইস্ট্রোজেন থেকে ভালো মেটাবোলাইট তৈরি হয়, যেমন 2-ডাইহাইড্রোক্সি ইস্টাডিওল তৈরি করে, 2-ডাইহাইড্রোক্সি ইস্ট্রন তৈরি করে। কিন্তু খারাপ ইস্ট্রোজেন যদি হয়, ইট1 যেটা ইস্ট্রন, সেখান থেকে একটা খারাপ মেটাবোলাইট তৈরি হয়, যেটা হচ্ছে 16-হাইড্রোক্সি ইস্ট্রন, যেটা হচ্ছে ব্যাড মেটাবোলাইট। এবং এটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, এইটার প্রভাবে ইউটেরাসে ফাইব্রয়েড হবে, ব্রেস্টে সিস্ট হবে, ঠিক আছে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের ব্রোকলি যে আমাদের সবজিটা, সেই সবজি বেশি পরিমাণে খেলে বা সেটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়, সেখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে 1,3-C এবং ডিম, ডাইইন্ডোল মিথেন নামে কম্পাউন্ড পাওয়া যায়, যেটা একটা ক্যাপসুলে সাধারণত 20 পাউন্ড ব্রোকলির সমান ডিম পাওয়া যায়, যেটা ইস্ট্রোজেনের এই ভালো মেটাবোলাইট, হ্যাঁ, ভালো মেটাবোলাইট তৈরি করতে সাহায্য করে এবং খারাপ মেটাবোলাইট হতে বাধা দেয়। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া যদি কারোর অ্যানোভুলেটরি সাইকেল থাকে, অ্যানোভুলেটরি মানে হচ্ছে যাদের মাসিকের সময় যদি কোনো কারণে মানে মেনোপজের সময় যখন চলে আসে, তখন কিন্তু দেখা যাচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স হয়। কেন হয়? কারণ তখন তাদের ওভারি থেকে ওভাম আর রিলিজ হয় না। তো এই পেরিমেনোপজাল সময়ে ওভারি থেকে যখনই ওভাম রিলিজ হয় না বা শেষ হয়ে যায়, তখন কিন্তু ইস্ট্রোজেন ডমিনেন্স হয়। বা যাদের কিছু রোগ আছে, PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তখন কিন্তু ওভারি থেকে ইস্ট্রোজেন মানে ওভাম রিলিজ হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রেও তখন ইস্ট্রোজেন ডমিনেন্স হয়। এবং যদি কোনো কারণে লো প্রোজেস্টেরন থাকে, কারণ আমরা আগে বলেছি প্রোজেস্টেরন ইস্ট্রোজেনকে কাউন্টার করে, প্রোজেস্টেরন যদি কমে যায় তাহলেও ইস্ট্রোজেন ডমিনেন্স হবে। এখন আমরা দেখি কিভাবে নরমাল মেনস্ট্রুয়াল সাইকেল মেইনটেইন হয়। তো নরমাল মেনস্ট্রুয়াল সাইকেলে যদি আমরা প্রথম মাসিকের প্রথম দিনটাকে যদি 0 ডে ধরি, সেখান থেকে শুরু করে প্রথম 14 দিন ফলিকুলার ফেজ, হ্যাঁ, ফলিকুলার ফেজ, সেখানে ইস্ট্রাডিওল ভূমিকা পালন করে এবং ইস্ট্রাডিওলের প্রভাবে ইস্ট্রাডিওল এটা রিলিজ হতে থাকে ফলিকুলার ফেজে, বাড়তে বাড়তে যখন পিকে চলে যায় তখনই আপনার ওভামটা রিলিজ হয়। ওভাম রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ওভাম তো চলে গেল, রিলিজ হলো, এবং ওভামের পড়ে যাওয়ার পরে বের হওয়ার পরে যে ওভারি থেকে তখন রিমব্যান্ড যেটা থাকে সেখান থেকে প্রোজেস্টেরন রিলিজ হওয়া শুরু করে। এবং এই জিনিসটা আমরা সাধারণত ডে 21 এ প্রোজেস্টেরন সবসময় পিকে থাকে। তো এবং আস্তে আস্তে যখন কমে আসে 28 ডেজের কাছাকাছি যখন চলে আসে, প্রোজেস্টেরন কমে যায়, তখন আবার মাসিক শুরু হয়। তো এখন আমাদের ডে 21 এ যে আমাদের চেক করতে হয় ইস্ট্রাডিওল এবং প্রোজেস্টেরন লেভেল। তো আমরা ইস্ট্রোজেন ডমিনেন্স চেক করতে গেলে রোগীদেরকে ডে 21 মানে 21 দিনের দিন আমরা টেস্ট করতে বলি, ঠিক আছে। তাহলে আমাদের পিকচারটা, রিয়েল পিকচারটা পাওয়া যাবে হরমোনের। এখন আমরা অনেকগুলো বিষয় আমরা জানলাম, কেন হয়, কি কি সিমটম হয়, হ্যাঁ, আসলে বিষয়টা কি। তো
এখন আমরা আসলে সমাধান জানতে চাই। তো সমাধান আসলে সংক্ষেপে বললে সমাধান অবশ্যই আছে, এটা একটা ভালো নিউজ। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের ডায়েট পরিষ্কার করতে হবে। তো আমরা ডায়েটের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা অ্যালকোহল জাতীয় খাবার, বিয়ার জাতীয় খাবার এগুলো খাবো না। তারপরে রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে, কারণ রিফাইন্ড কার্বোহাইড্রেটে অনেক সমস্যা তৈরি করে। এটা ইনসুলিন বাড়িয়ে দেয়। ইনসুলিন বেড়ে গেলে আলটিমেটলি আপনি ওবেস হয়ে যাবেন। ওবেস হয়ে গেলে ফ্যাট হবেন, এবং ফ্যাট থেকে যে ইস্ট্রোজেন হয় সেটা আমরা আলোচনা করেছি। এছাড়া রেড মিট বা ডেইরি যেটা খাবো সেটাকে অবশ্যই অর্গানিক হওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখানে যেন কোনো হরমোনের প্রভাব না থাকে। কারণ আবার অনেক সময় অনেক বেশি অ্যান্টিবায়োটিক এক্সপোজার থাকে এই ধরনের প্রোডাক্টগুলো, বা অনেক কেমিক্যাল প্রোডাক্ট থাকে, তো বা অনেক হেভি মেটাল থাকে, সেগুলো খেয়াল রাখতে হবে। সেগুলো আমরা যতটুকু সম্ভব এগুলোকে অ্যাভয়েড করতে হবে। গ্রেইন যেটা গ্লুটেন থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে, এবং খাবার নন অর্গানিক এবং নন জিএমও খাবারগুলো খুঁজে খুঁজে খেতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে আরেকটি ভিডিওতে আলোচনা করব। অর্গানিক খাবার আসলে কি, জিএমও খাবারগুলো কি, এবং আমরা কিভাবে এগুলো থেকে বাঁচতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি কি খাবো আসলে। এখন আমরা খাবার দাবারের মধ্যে আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল, হ্যাঁ, ক্রুসিফেরাস ভেজিটেবল গুলো আমরা খাওয়া বাড়িয়ে দিব, কারণ এখানে 1,3-C এবং ডিম নামে কম্পাউন্ড থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, ইস্ট্রোজেন ডমিনেন্সকে প্রিভেন্ট করে। অর্গানিক খাবারগুলো খেতে হবে। ফার্মেন্টেড ফুড যেমন সাওয়ার ফ্রুট, কিমচি, এই ধরনের যে ফার্মেন্টেড ফুড গুলো পাওয়া যায় সেগুলো আমাদের খেতে হবে। এবং ভেজিটেবল, ওভারঅল ভেজিটেবলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, বেশি পরিমাণ ভেজিটেবল, এবং এটা ভালো করে ধুয়ে কীটনাশক বা পেস্টিসাইড মুক্ত করে এগুলো খেতে হবে। আর ক্রুসিফেরাস ভেজিটেবল তো আমরা বললামই। আচ্ছা, এছাড়া আমাদেরকে স্টুল নরম রাখতে হবে। আমরা বলেছি কনস্টিপেশন থাকলেও ইস্ট্রোজেন ডমিনেন্স হয়, কারণ লিভার যে মেটাবলিজম করে ছেড়ে দিল, সেটা কিন্তু যদি আপনার কনস্টিপেশন থাকে সেটা কিন্তু বেশি পরিমাণে ইন্টেস্টাইনে থাকবে, এবং আলটিমেটলি ব্লাডে মিশে বা রিসাইকেল করে আবার ব্যাক করবে। তো সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ব্যবহার করা যেতে পারে, এবং প্রিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, বা বিভিন্ন ফাইবার যুক্ত খাবার খেলে এটা খুব ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে এবং এটা ক্লিন হয়। ঠিক আছে, এছাড়া ইস্ট্রোজেন ব্যালেন্সার হিসেবে বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেটা ব্রোকলিতে পাওয়া যায়, সেটা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া আরেকটা সাপ্লিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম ডি গ্লুকোরেট। তো এটা কি করে, এটা হচ্ছে আমরা যে বললাম যে ইন্টেস্টাইনের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া এই ইস্ট্রোজেনকে যে মানে বিটা গ্লুকুরোনাইডেস উপস্থিতিতে স্ট্রোক বোলন তৈরি করে, সেটাকে প্রিভেন্ট করে এই ক্যালসিয়াম ডি গ্লুকোরেট। সো ক্যালসিয়াম ডি গ্লুকোরেটটাও ইস্ট্রোজেন ডমিনেন্সের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তারপরে জিঙ্ক ব্যবহার করতে হয়, কারণ জিঙ্ক হচ্ছে টেস্টোস্টেরন, পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরনকে অ্যারোমেটাস এনজাইমের প্রভাবে যে ইস্ট্রাডিওল তৈরি হয় সেটাকে ব্লক করে দেয়। সো এক্ষেত্রে জিঙ্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া আপনার আরো কিছু সাপ্লিমেন্ট আমরা সাধারণত দেই, যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে আমরা ওমেগা 3 যুক্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেওয়া হয়। ফিশ অয়েল বা ভালো তেল ডেফিনেটলি ব্যবহার করা সাজেস্ট করা হয়। যাদের ভিটামিন ডি লেভেল কম আছে তাদের ভিটামিন ডি উইথ K2 সহ দেওয়া হয়। তারপরে হচ্ছে আমাদের গ্লুটাথিয়ন, হ্যাঁ, গ্লুটাথিয়ন হচ্ছে একটা খুব সুপার একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা ব্যবহার করা হয়। মিথাইল বি কমপ্লেক্স ব্যবহার করা হয় এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করার জন্য। ঠিক আছে, এরকম আমাদের প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের প্রোবায়োটিক এখানে ব্যবহার করতে হয়। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে এটা সাজেশন হচ্ছে, এবং সবার ক্ষেত্রেই কিছু কিছু সাজেশন, সেটা হচ্ছে জেনোএস্ট্রোজেন প্রিভেন্ট করতে হবে। তো আপনার যে প্যারাবিন ফ্রি ইউজ করতে হবে, কেমিক্যাল যেটা সানস্ক্রিন ব্যবহার করেন সেগুলোকে দেখতে হবে প্যারাবিন ফ্রি আছে কিনা। ঠিক আছে, যে কসমেটিক ব্যবহার করছেন, ঠিক আছে, এখানে বিপিএ আছে কিনা। ঠিক আছে, এগুলোকে ব্যবহার করতে হবে। থ্যালেটস এর প্রভাবটা বন্ধ করার জন্য আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স বা সুগন্ধি ব্যবহার করবেন না, ন্যাচারাল সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমরা যে সসপ্যান ব্যবহার করি সেখানে যদি টেফলন প্যান্টস থাকে, টেফলন যুক্ত থাকে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা স্টেইনলেস স্টিলে রান্না করি, এটা বেটার একটা অপশন। আর এছাড়া আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল অ্যাভয়েড করতে হবে। প্লাস্টিক ম্যাটেরিয়ালে আপনার বিপিএ এই একটা কম্পাউন্ড থাকে, তো যেটা জেনোএস্ট্রোজেন হিসেবে কাজ করে। তো এভাবে আমরা আসলে সচেতন হব আর কি। আর আমাদের ইস্ট্রোজেন ব্যালেন্সটা বাড়ানোর জন্য আমাদের অনেক সময় বায়োআইডেন্টিক্যাল প্রজেস্টেরন ক্রিম ব্যবহার করতে হয়। বায়োআইডেন্টিক্যালটা কি আসলে? বায়োআইডেন্টিক্যালটা হচ্ছে আমার বডির যে প্রজেস্টেরনের যে গাঠনিক সংকেত বা স্ট্রাকচার, সেই জিনিসটা যদি আমার উদ্ভিদ বা প্ল্যান্ট সোর্স থেকে এনে একই স্ট্রাকচারে যখন শরীরে ইন্ট্রোডিউস করা হয়, সেটা লোশন হিসেবে সাধারণত ব্যবহার করা হয় বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তো সেটা ব্যবহার করলে সেই প্রজেস্টেরনের পরিমাণটা বাড়ে, এবং প্রজেস্টেরন যত বাড়ে ইস্ট্রোজেনের ব্যালেন্সটা
ঠিক হয়ে আসে। ঠিক আছে, তো এটা সাধারণত মাসিকের 12-13 দিন থেকে দিয়ে আপ টু 26-27তম দিন পর্যন্ত দেওয়া হয়। যাই হোক, এটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবে আপনার বিষয়গুলো। আমি জাস্ট একটা সাধারণ ধারণা দিচ্ছি আর কি। এটা অবশ্যই কোনো, আমার আলোচনাগুলো অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমি এটা এডুকেশনাল পারপাসে সবাইকে অ্যাওয়ার্ড করছি। ঠিক আছে, তো আমাদের শেষ যে কথাটা বলতে যাচ্ছি যে আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্স সম্পর্কে আমরা জানলাম, এবং এটা একটা রুট কজ অনেকগুলো অসুখের। তো এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না। আমি আজকের আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে যে এটার চিকিৎসা আছে, এবং এবং এই ধরনের খাবারগুলো আপনারা বেশি খাবেন, এবং কোন ধরনের খাবার বা কোন ধরনের লাইফস্টাইল বা কোন ধরনের বিষয়গুলো পরিহার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আজকে আলোচনাটা আপনাদের কাজে লেগেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আরো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।